যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম টেলিভিশনের এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টা সম্পর্কে বলেছেন, ওনার মধ্যে লোভ বলে কিছু নেই। 14 মাস ওনার সাথে কাজ করেছি, আমি বলতে পারি ওনার মধ্যে এক বিন্দু লোভ নেই। আমরা তাকে প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসেবে জানি এবং তিনি খুব ক্লোজলি কাজ করেছেন। তাকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে প্রধান উপদেষ্টা সম্পর্কে আপনার এতদিনের অভিজ্ঞতা কি, তার উত্তরে তিনি বলেছেন এক এক ব্যক্তির অবশ্যই এক এক রকমের লোভ, কারো টাকা, কারো শিক্ষা, কারো সম্মানের লোভ, লাইসেন্স নেওয়ার সুযোগও কেউ কেউ নেন। যেমন প্রধান উপদেষ্টা হওয়ার মাত্র 1.5 মাসের মাথায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে আদালতের দেওয়া 666 কোটি টাকার কর পরিশোধের রায়, ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর এখন পর্যন্ত একমাত্র অনুমোদন পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো গ্রামীণ ইউনিভার্সিটি। গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট পেয়েছে গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠান। রবি বাংলা লিংক এখনও পায়নি, যদিও দীর্ঘদিন আগেই অ্যাপ্লাই করে রেখেছে। গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামে জনশক্তি রপ্তানির লাইসেন্স পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যদি এগুলো না নিতেন তাহলে কি এই প্রেস সেক্রেটারির মন্তব্যের সাথে সহমত হওয়াটা জনগণের জন্য আরো সহজ হতো কিনা? না, দেখুন, প্রেস সেক্রেটারি কি বলেছেন সেটার সঙ্গে আপনার সহমত হওয়া খুব জরুরি না। আমার কথা বলিনি, জনগণের কথা বলেছি। আমি আপনাকে বলছি না, আপনার জনগণকেই বলছি। সেক্ষেত্রে আমরা এই সহমত কালচারের বাইরে থাকতে চাই। ভিন্ন মোড়টা দিন। ধরুন আপনি যেখানে পড়ে শেষ করেছেন, লাইসেন্স নিয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, তাই তো? একটিতেও না। লাইসেন্সগুলি প্রত্যেকটারই যেটা কথা বলছেন যে ডিসকাশনটা করা যায়, হ্যাঁ, নানান মানদণ্ড এটাকে ফেলে আলোচনাও করা যায় লম্বা সময় ধরে। কিন্তু প্রথম কথা আপনাকে বিবেচনা করতে হবে যে যেই প্রতিষ্ঠানগুলি গ্রামীণের যে প্রতিষ্ঠানগুলি লাইসেন্স পেয়েছে বলছেন, এর একটি আবেদনও এই সরকারের সময় করা কিনা। কিন্তু পেয়েছেন এই সরকারের আমলে, বাকিরা পাননি। আমি আপনাকে বলছি যে একটি আবেদন পেয়েছেন যে এই সরকারের সময়, সেটা আপনি বলেছেনই, সেটা রিপ্লাই আমি দিচ্ছি। আর কোর্ট থেকে যেটা, কোর্টে একদম পরিপূর্ণভাবে আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে হয়েছে কিনা এটা দেখতে হবে। হ্যাঁ, এখন আপনি এটা নিয়ে নানান কথা বলতে পারেন, আমি আপনাকে আটকাতেও পারি না, আপনি বলুন, অসুবিধা নেই। কিন্তু আমার কাছে যতটুকু পরিষ্কার যে এটা এখানে কোনো আইনের ব্যত্যয় হয়েছে কিনা, সেটা আমি বলবো যে এখানে কোনো আইনের ব্যত্যয় হয়নি, এখানে কোনো ইনফ্লুয়েন্স হয়নি। এবং আমি আপনাকে রিকোয়েস্ট করব, এই যে গ্রামীণের প্রতিষ্ঠানগুলি যেখানে প্রফেসর ইউনূসের কোনো মালিকানা নেই, সেই প্রতিষ্ঠানগুলি যে লাইসেন্সগুলি পেয়েছে সেখানে কোনো ধরনের ব্যর্থ হয়েছে কিনা ইনভেস্টিগেট করুন। মানে অন্তত তো এতটুকু তো মানবেন যে এই সরকার গ্রামীণের প্রফেসর ইউনূসকে নিয়ে নানান প্রশ্ন করছেন, কাউকে কোনো ধরনের হার্ম করছে না কোনোভাবে, এই সুযোগটা নিচ্ছেন না। করবে কেন? আমি বলছি আপনি করবে কেন বলেই তো করছে না। আমি বলছি যে অন্তত সেই সুযোগটা নেন না, আপনি ইনভেস্টিগেট করেন গ্রামীণ ইউনিভার্সিটি কিভাবে লাইসেন্স পেয়েছে, গ্রামীণ ওয়ালেট লাইসেন্স পেয়েছে, অন্যরা কেন পায়নি, এখানে কোনো বৈষম্য হয়েছে কিনা, কেউ বাড়তি অ্যাডভান্টেজ নিয়েছে কিনা। সেটা হলে কি আপনারও ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে অন্তত গ্রামীণের বিষয়ে যে আলাপটা হচ্ছে সেই আলাপের একটা সুরাহা হয়। আমরা কিন্তু এটার বিষয়ে ব্যাখ্যা দিয়েছি যে এটা কোনটা, কবে, কিভাবে আবেদন করেছে। এখন যদি আপনার এই প্রশ্নটা আমি জানতাম, হয়তো আমি সেটা নিয়ে আসতে পারতাম যে এটা কোনটা কত সালে আবেদন। বিবিসি বাংলার আজকের খবর, সরকারি নথি ও বাংলাদেশের গণমাধ্যম খবর বলছে দায়িত্ব নেওয়ার পর প্রায় 14 মাসে 13 বার বিদেশ সফর করেছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও সরকারের অন্যান্য উপদেষ্টারাও নিয়মিত বিদেশ সফর করছেন। এর মধ্যে কোনো উপদেষ্টাকে গুরুত্বহীন নানা অনুষ্ঠানেও তাদের অংশ নিতে দেখা গেছে বলে সমালোচনা রয়েছে। বিবিসি রিপোর্ট বলছে, তারা যেটা বলেছে, এবছরের অগাস্ট ও সেপ্টেম্বরে 2 দফায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এসব জায়গায় বেশিরভাগই ছিল বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠান। আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদও গত 1 বছরে অন্তত 3 বার বিদেশ সফর করতে দেখা গেছে। গত বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত, নভেম্বরে সুইজারল্যান্ড, চলতি বছরের জুনে মরক্কো সফরে যান। এই বিষয়ে যদিও বিবিসি দুজন উপদেষ্টার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন, তারা কথা বলেননি। প্রশ্নটি আপনাকেই করছি, মানে আগের ধারাবাহিকতাই চলমান কিনা, যেটা টিআইবির ইফতেখারুজ্জামান ওই রিপোর্টে বলেছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের উদাহরণ টেনে বলেছেন যে এই সংস্কৃতি ছিল বিগত সরকারের আমলে, আগে আওয়ামী লীগের সময় যা হয়েছে এখন তাই দেখতে পাচ্ছি। না, দেখুন, বাংলাদেশে 1972 সালে যা হয়েছে তারও কিছু আপনি এখনো দেখতে পাবেন, কোনো কিছু তো। এখন বিষয় হচ্ছে যে পারপাসটা কি। এখন আপনি ধরেন যদি কেউ মনে করেন যে এই প্রধান উপদেষ্টা বা অন্য উপদেষ্টারা কি জন্য গিয়েছেন আমি আসলে জানি না, সো আমার কাছে ওনাদের কোনো উত্তর নেই। প্রধান উপদেষ্টা খুব বুঝি ঘুরতে গেলেন, ঘুরে টুরে চলে আসলেন, ওনার সফর সঙ্গীরা গেলেন। আমরা দেখলাম একটা খুবই আনফর্চুনেট যে আপনি একটা তালিকা প্রকাশ হলো কোথাও সোশ্যাল মিডিয়ায়, সেটা দিয়ে
একটা বড় স্টেটমেন্ট পর্যন্ত দিয়ে দিল টিআইবি আনফরচুনেটলি, যে 104 জন নিয়ে গেছেন প্রধান উপদেষ্টা। জিনিসটা একটু যদি চোখ বুলাতেন, আপনি অন্তত 2-1 জনকে চিনতেন যারা ওখানেই দায়িত্ব পালনের কারণে থাকে, ওই তালিকায় আছে। ওটা ফরেন মিনিস্ট্রির অন্য একটা কাজের তালিকা। আমাদের ইউএন মিশনে, স্থায়ী মিশনে যারা থাকেন, আমাদের ওয়াশিংটনে বা নিউ ইয়র্ক এম্বাসিতে মিশনে যারা থাকেন, সেই অফিসার সহ ধরে তাদের তালিকা সেটা দিয়ে দিয়েছেন। দেখুন, মাননীয় প্রধান উপদেষ্টা যখন গতবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে জয়েন করেছিলেন, সেখানে উনি ওনার সফর সঙ্গে ছিল সব মিলিয়ে, সিকিউরিটি মিলিয়ে 57 জন। এবার সেখানে সিকিউরিটি মিলিয়ে 62 জন। তো সেইটাকে অন্য একটা তালিকা ধরে, সেটা প্রথমত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আসলো 104 জন, সেটা ধরে সোশ্যাল মিডিয়া থেকে রিপোর্ট হলো নানান জায়গায়, সেটা ধরে স্টেটমেন্ট পর্যন্ত হয়ে গেল। আনফরচুনেটলি কেউ একবার আমাদেরকেও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে নাই যে আপনারা কতজন গেছেন, বা ফরেন মিনিস্ট্রি থেকে কোনো বক্তব্য নেওয়ার চেষ্টা করে নাই। হ্যাঁ, সুতরাং এই যে এক্সাজারেশনের ব্যাপারটা, সেটা কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে। এখন ধরুন আপনি 2 জন মানুষই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বসিয়েছেন, 2 জন, আমি ধরুন সে ফর এক্সাম্পল আমি একটা মিনিস্টারের কথা বললাম, 2 জন মানুষই ভাত খান। এখন আওয়ামী লীগের লোক ভাত খেয়েছে বলে উনি ভাত খাবেন না, বিষয়টা এরকম নয়। কিন্তু পারপাসটা কি? আমার কথা হচ্ছে যে পারপাসটা সুনির্দিষ্টভাবে ধরেন। আপনি দেখেন অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সরকারটা দায়িত্ব পালন করছে, এইটা মানে এখন আমি বললে আপনি বলবেন যে এই জন্য এই প্রশ্নগুলি আমাদেরকে না করে অন্য কাউরে করলে ভালো হয়। আপনার এই যে গ্লোবাল সাপোর্ট বাংলাদেশ পাওয়া, এটা খুব জরুরি ছিল। গ্লোবাল প্ল্যাটফর্মে বাংলাদেশের এঙ্গেজমেন্ট খুব জরুরি ছিল। বাংলাদেশের বিষয়ে কত বড়, বিশ্বের কত বড় শক্তি এই সরকারকে ব্যর্থ করা, এই অভ্যুত্থানকে ব্যর্থ করা, এই নেতৃত্বকে ব্যর্থ করার জন্য মরিয়া, তাদের ক্ষমতা সম্পর্কে আপনাদের ধারণা আছে। সুতরাং সেই জায়গা থেকে গ্লোবাল প্ল্যাটফর্মে আমাদের অ্যাক্সেস, আমাদের এন্টারেন্স, এগুলো খুব ইম্পর্টেন্ট।